বই খোলার পরে এমন এমন কথা বলবে এই যে মনে করো যে সানডে মন্ডে ক্লোজ হয়ে যাবে এরকম টাইপের অবস্থা। হ্যাঁ, তো আমরা এখন একটু বইয়ের লাইনটা দেখে আসি। নড়াচড়া নাই, কোনো কথা নাই। আচ্ছা, আজকে আমরা এমন একটা জায়গা থেকে পড়বো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এবং সবারই এইটা সামনে কোনো না কোনো সময় তোমাদের টপিকের মধ্যে আছে। এবং মানে এইটা আসলে বোটানি চ্যাপ্টার 1-এর সবচেয়ে কঠিন টপিকগুলোর মধ্যে একটা। কোনো কলেজের টিচাররাই এই টপিকটা মানে ধরো ওইভাবে পড়ানোর টাইম পান না আর কি। এবং মানে অনেক সময় দেখা যায় যে যে ম্যাটেরিয়ালসগুলো একটু থাকা দরকার সেই ম্যাটেরিয়ালসগুলো তাদের অনেক সময় থাকে না। তো আমরা সেই জায়গাগুলো থেকে একটু পড়া শুরু করব। তো আমরা আজকে এমন একটা জিনিস পড়বো যেটা হলো ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন। তার আগে ডিএনএ রেপ্লিকেশন কি সেটা আমরা একটু জানি। দেখো ভাইয়া, আসো একটু দেখো ভাইয়া, আমাদের প্রথমে কয়েকটা বিষয় নিয়ে একটু কনফিউশন আছে। দেখো, কয়েকটা শব্দ নিয়ে আমরা একটু জেনে রাখি এবং এই শব্দগুলোর মধ্যে কয়েকটা জিনিস শিখবো, আমরা একটু লিখেও ফেলতে পারি। দেখো, ডিএনএ থেকে ডিএনএ তৈরিটাকে বলে ডিএনএ রেপ্লিকেশন। ক্লাস 9-10-এ তোমরা পড়েছো অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বা হাফ কনজারভেটিভ ওয়েতে ডিএনএ রেপ্লিকেশন, তাই না? রেপ্লিকেশনের বাংলা কি বলতে পারো? আসলে রেপ্লিকেশনের সঠিক বাংলা হচ্ছে অনুলিপন, কিন্তু অনেক জায়গায় এটাকে প্রতিলিপন নামেও বলা আছে, হুইচ ইজ নট কারেক্ট। এই বোটানি বইয়ে আবুল হাসান স্যারের বইয়েও স্যার এটা বলে লিখে আবার নিচে সাইড নোট দিয়ে লিখে দিয়েছেন, যেটা প্রচলিত অর্থে মানে প্রতিলিপনও বলে ফেলি, কিন্তু রেপ্লিকেশনের ভালো বাংলা হচ্ছে অনুলিপন। কিন্তু ভাইয়া ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি করাটাকে বলে প্রতিলিপন। ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি করাটাকে বলে প্রতিলিপন বা ট্রান্সক্রিপশন, আর মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি করাটাকে বলে ট্রান্সলেশন বা অনুবাদ। তাহলে একটা জিনিসের নাম হচ্ছে ট্রান্সক্রিপশন বা প্রতিলিপন, আর একটা জিনিসের নাম হচ্ছে ট্রান্সলেশন বা অনুবাদ। প্লিজ কথা বলো না, বসো বসো। হ্যাঁ, দুজন আলাদা আলাদা বসো। তো আমরা তাহলে এটা লিখছি নিশ্চয়ই। এখন আমরা আজকে এই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ভাই দেখো, এই দুইটা জিনিসকে একসাথে, এই ডিএনএ থেকে প্রোটিন তৈরি বা প্রতিলিপন এবং অনুবাদ, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনকে একসাথে বলে সেন্ট্রাল ডগমা অফ লাইফ। কি বলে? বলে জীবনের কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা অফ লাইফ। এটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা বা ইন্টারমিডিয়েট পরীক্ষাও প্রশ্নে আসতে পারে এই জিনিসটা, যে কেন্দ্রীয় প্রত্যয় কি বা জীবনের কেন্দ্রীয় প্রত্যয়, সেন্ট্রাল ডগমা অফ লাইফ, কেন্দ্রীয় প্রত্যয় বা জীবনের কেন্দ্রীয় প্রত্যয়, এটা বলে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন। কেন এত বড় একটা কথা? তুমি কথাটা মানে গুরুত্বটা বুঝো। বলতেছে যে সেন্ট্রাল ডগমা অফ লাইফ মানে জীবনের কেন্দ্রীয় প্রত্যয়। তো এত বড় একটা কথা কেন বলা হইলো, যে কেন কেন্দ্রীয় প্রত্যয় বলা হইলো, কারণটাই আমরা আসলে এখন একটু বোঝার চেষ্টা করব। দেখো, আমাদের জীবনের যে কোনো ঘটনা হচ্ছে প্রোটিন তৈরির মাধ্যমে ঘটে থাকে। মনে করো ভাই, তোমার নাম কি? মানসিব। মানসিব কখন লাঞ্চ করেছো? 2:30টার দিকে লাঞ্চ করেছে। তার মানে 2:30টার দিকের পরে ঠিক ওর 4 থেকে 6 ঘন্টার মধ্যে ওর শরীরের মধ্যে খাবারগুলো, রক্তে গ্লুকোজগুলো আসা শুরু করেছে। আমরা জানি ডাইজেস্টিভ সিস্টেমে 4 থেকে 6 ঘন্টার মধ্যে। তাহলে এখন বাজে 6:30, মানে 5:30 থেকে 6:30, এই সময়টাতে ওর রক্তে গ্লুকোজগুলো আসা শুরু করবে, ওই যে খাবারটা খেলো। আচ্ছা, এই গ্লুকোজ কি রক্তে থাকলেই হবে? গ্লুকোজ কি কোষের মধ্যে ঢুকতে হবে না? বা যদি অতিরিক্ত গ্লুকোজ ওর শরীরে চলে আসে কোনো কারণে, এগুলোকে ওর ডায়াবেটিস সৃষ্টি করে দেবে না? যদি এক্সারসাইজ খেয়ে ফেলে তাহলে সেটাকে আবার লিভারের মধ্যে একটু গ্লাইকোজেন রূপে সঞ্চয় করতে হবে। তোমরা শুনেছো, এটা 9-10-এ পড়েছো। তাহলে এই কাজগুলো করার জন্য যে জিনিসটা দরকার তার নাম হচ্ছে কি বলতে পারো? রক্তের মধ্যে রক্তের গ্লুকোজ কমিয়ে সেই গ্লুকোজগুলো কোষে ঢুকিয়ে দিতে কে সাহায্য করে বলো তো? ভেরি গুড, ইনসুলিন। তোমার নাম কি? কে বলেছে? তুমি বলেছো। তোমার নাম কি? রিশা। আমরা রিশার জন্য একটা তালি দিয়ে দিই। ভেরি গুড। এটা রক্তের গ্লুকোজ কমিয়ে এটাকে কোষের মধ্যে ঢুকিয়ে দিতে, অথবা রক্তের এক্সট্রা গ্লুকোজ কোষের মধ্যে ঢুকিয়ে কিছুটা এবং কিছুটা লিভারের মধ্যে ঢুকিয়ে রক্তের গ্লুকোজটা কমিয়ে দিতে সাহায্য করে হচ্ছে ইনসুলিন। আচ্ছা, ধরো ও যখন খাবার খেয়েছে আরও 2 ঘন্টা আগে থেকে, খাবার খাওয়ার পরে পেপসিন, ট্রিপসিন, এই হরমোনগুলো, এই এনজাইমসগুলো দরকার হয়েছে না? এই এনজাইমস বলো বা ইনসুলিন হরমোন বলো, ম্যাক্সিমাম মানে 99.99% ইনসুলিন এবং হরমোন, 99.99% প্রোটিন এবং হরমোন, মানে হরমোন এবং এনজাইমস, এরা হলো জাতিতে প্রোটিন। এরা জাতিতে কি? এরা প্রোটিন। এরা ম্যাক্সিমামটাই হচ্ছে প্রোটিন। আমার কথাটাকে বুঝতে পেরেছো? এখন এই প্রোটিনগুলো তৈরি করতে হবে। তো প্রোটিন তৈরির তথ্যটা কার মধ্যে দেওয়া থাকে? ডিএনএর মধ্যে।
এই প্রোটিন তৈরির তথ্যটা কার মধ্যে দেওয়া আছে? ডিএনএ এর মধ্যে। এখন এই ডিএনএ থেকে এই প্রোটিনটা আমাদেরকে তৈরি করতে হবে। তো আসলে আমরা কি তৈরি করব? আমরা আজকে এখান থেকে এই পর্যন্তটা পড়বো, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন জিনিসটা জানবো আর কি। তাহলে ডিএনএ তথ্যকে কাজে লাগায় প্রোটিন, মানে প্রোটিন যে তৈরি করবো তার তথ্যটা কার মধ্যে দেওয়া আছে? ডিএনএ এর মধ্যে। আমাকে এটা তৈরি করতে হবে। আগে একটু দেখে আসি কি তৈরি করব। এক প্রকারের স্পেশাল প্রোটিন যার নাম হচ্ছে ইনসুলিন, সেই ইনসুলিনের একটু ফিগারটা দেখে আসি, তাহলে আমরা যাতে বুঝতে পারি আসলে আমরা কি তৈরি করছি। তো আমরা ইনসুলিনের একটা ফিগার দেখে আসি। নিজেরা কথা বলবো না ভাইয়ারা প্লিজ। তো আমরা একটা বিশেষ প্রকারের মানে একটা ইনসুলিন, এটা দেখতে কেমন সেই জিনিসটা আমরা একটু বুঝে আসি। চলো এটা একটা দেখে আসি। আসলে ইনসুলিন এটা আসলে 51টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। কতগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি? 51টা অ্যামাইনো অ্যাসিড। দেখো এই জিনিসটার নাম ইনসুলিন, এটা 51টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। প্রথম আবিষ্কৃত ইনসুলিনটা হিমিউলিন নামে বাজারজাতন করা হয়েছিল। এখনকার দিনে এই ইনসুলিনগুলো তৈরি হয় বায়োটেকনোলজি মেথডে বা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার মাধ্যমে। 9 10-এ তোমরা পড়েছো চ্যাপ্টার 14-এ। হ্যাঁ, একটা ব্যাকটেরিয়ার প্লাজমিডের মধ্যে নিয়ে ইনসুলিনটা তৈরি করে। তো যখন মানুষ এই ইনসুলিনটা তৈরি করা শেখে নাই, এই যে ইনসুলিনটা তৈরি করা সেখানে একটা 51টা অ্যামাইনো অ্যাসিড থাকতে হবে ইনসুলিনে, তখন মানুষ গরুর কাছ থেকে ইনসুলিন নিত। ডায়াবেটিসকে বলা হয়তো রাজা রাজরাদের রোগ। একটা গরু জবাই করলে মাত্র 2 থেকে 3 দিনের ইনসুলিন তৈরি করা সম্ভব হতো, এবং সেই ইনসুলিনটা একজন মানে খুব রাজা রাজরাই শুধুমাত্র 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারতো আর কি। এই যে ইনসুলিনটা যে তৈরি করছে, তারপরেও ভাই গরুর ইনসুলিন নিলে মানুষের শরীরে সমস্যা হতো। এই সমস্যাটাকে বলা হয় অ্যালার্জিক রিয়াকশন। কেন জানো? গরুর ইনসুলিনের সাথে মানুষের ইনসুলিনের পার্থক্য শুধু একটা অ্যামাইনো অ্যাসিড এদিক ওদিক। শুধু একটা অ্যামাইনো অ্যাসিড এদিক ওদিকের কারণে এই পুরো এই জিনিসটা আমাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশন হতো। তাহলে মনে করো 2 4 5টা অ্যামাইনো অ্যাসিড যদি এদিক ওদিক হয়, বা 51টার বদলে যদি 52 53টা অ্যামাইনো অ্যাসিড বা 2 3টা বেশি কম হয়, তাহলে তো মানুষ দেখা গেল হাম্বা হাম্বা বলে ডেকে উঠছে ওই ইনসুলিনটা নিয়ে। মানে কি একটা ব্যাপার স্যাপার হতো। তার মানে দেখো প্রতিনিয়ত আমাদের শরীরে যে ইনসুলিনটা তৈরি হইতে হবে, সেই 51টা অ্যামাইনো অ্যাসিড তৈরি হইতে হবে, এবং সেই অ্যামাইনো অ্যাসিড কোনটা কার পরে বসে। আমাদের শরীরে প্রায় 20 রকমের মৌলিক অ্যামাইনো অ্যাসিড আছে। সেই 20 রকমের মৌলিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কোনটা কার পরে বসবে সেই জিনিসটা একদম সুনির্দিষ্ট থাকতে হবে। লিউসিনের পরে থাইরিনিন, তারপরে লিউসিন, ভ্যালিন, সিস্টিন, গ্লাইসিন, কোনটার পরে কোনটা, এই সুনির্দিষ্ট সিকোয়েন্সিংটা করতে হবে। আর এই সিকোয়েন্সিং করার তথ্যটা দেওয়া থাকে ডিএনএর কাছে। কার কাছে দেওয়া থাকে? ডিএনএর কাছে। এই ডিএনএ এটাকে কপি করে করে এই তথ্যকে কাজে লাগে প্রতিনিয়ত। আমাদের যে প্রোটিন জাতীয় খাবারগুলো আমরা খাচ্ছি না প্রতিদিন, ধরো আমি ডিম খেয়েছি, দুধ খেয়েছি, ডাল খেয়েছি, সেগুলো এর মধ্যে প্রোটিন আছে। এগুলো ভেঙে ভেঙে ওই প্রোটিনগুলো ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো আমার রক্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই 20 রকমের অ্যামাইনো অ্যাসিড আমরা খেয়ে খেয়ে রক্তের মধ্যে রাখছি, এবং জাস্ট খালি ডিএনএর তথ্যকে কাজে লাগায় ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন মেথডে রাইবোজোম এইগুলোকে সিকোয়েন্সিং করে প্রোটিন বানায় ফেলতেছে। রাইবোজোম কি করে? প্রোটিন সিনথেসিস করে না, প্রোটিন সংশ্লেষ করে না, রাইবোজোম এই কাজটা করে ফেলতেছে। তাহলে কিভাবে কাজটা করতেছে সেই জিনিসটা আমরা এখন একটু দেখে আসি। দেখো আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখব যে এই মানে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন জিনিসটা কি। তোমরা একটু লিখে নিয়েছো একটু আগে, যে তোমরা লিখেছো কি ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি করা, এটাকে কি বলে? প্রতিলিপন বা ট্রান্সক্রিপশন। আর মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি করা, এটাকে কি বলে? ট্রান্সলেশন। তাহলে আমরা ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন ইট ফ্রম ডিএনএ টু প্রোটিন, একটা ডিএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হয় এটা আমরা দেখে বুঝবো। তারপরে বইয়ে কি লেখা আছে বইয়ের মতো করে আমরা একটু পড়া শিখবো। এটা আমরা একদম ক্লিয়ার, মানে যেন ক্লিয়ার হয়ে যেতে পারে আজকের পর থেকে, যেন কারোর এই বিষয়ে কোনো কনফিউশন না থাকে, সেটা আমরা একটু ব্যবস্থা করার চেষ্টা করব। দেখো ধরো এইটা একটা কোষ, এই কোষের মধ্যে এই জিনিসটা একটা নিউক্লিক অ্যাসিড, মানে একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে আমরা একটু ভিতরে ঢুকে যাচ্ছি। ভিতরে ঢুকে আমরা একটা ক্রোমোজোমটাকে দেখছি, তাই না? এই জিনিসটার নাম কি? একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে দেখছি। তো এই ক্রোমোজোমের মধ্যে হিস্টোন নামক প্রোটিনের চারপাশে কি আছে? ডিএনএ নামক সুতা আছে। হিস্টোন নামক প্রোটিনের চারপাশে কি আছে? ডিএনএ নামক সুতা আছে, আছে না? তো হিস্টোন নামক প্রোটিনের চারপাশে ডিএনএ নামক সুতা। এই জিনিসটা আসলে দেখো জিন কি জিনিস? জিন হচ্ছে, একটু আগে দেখো একটা লাইট জ্বলা অংশ দেখাইলো না, যে অংশটা একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করতে সাহায্য করে, ওইটাকে একটা জিন বলা হয়। জিন হচ্ছে পার্ট অফ এ ডিএনএ হুইচ ক্যারিজ দ্য ডাটা অফ অ্যান পার্টিকুলার প্রোটিন। মনে থাকবে কথাটা। তাহলে জিন বা ফ্যাক্টর, এটা একটা পার্টিকুলার বৈশিষ্ট্য, পার্টিকুলার ক্যারেক্টার তৈরি করার যে তথ্যটা মানে থাকে, সেটাই জিনের মধ্যে থাকে। আমি এই জিনটা এই খালি শুধুমাত্র ইনসুলিন তৈরির জিনটাকে খোলার জন্য আমি মানে একটা আরএনএ পলিমারেজ এনজাইম নিয়ে আসবো। দেখো কি নিয়ে আসবো? আরএনএ পলিমারেজ। আমি আগে ডিএনএ এর গায়ে কি তৈরি করবো? মেসেঞ্জার আরএনএ তৈরি করবো। তো মেসেঞ্জার আরএনএ, এটা একটা আরএনএ তৈরি করবো না ডিএনএ এর গায়ে আরএনএ। তাই এই যে এনজাইমসটা নিয়ে আসলাম, তার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। এই আরএনএ পলিমারেজ এনজাইম এসে ওই জিনটাকে খুলে দিবে।
ওই জিনটাকে খুলে দিয়ে দেখো এখন একটা ডিএনএ এর গায়ে কি তৈরি হচ্ছে দেখো তো, আরএনএ তৈরি হচ্ছে। তুমি বুঝলা কিভাবে এটা একটা আরএনএ? বলো তো ভাইয়া কিভাবে বুঝলা? ইউরাসিল আছে, ভেরি গুড, ইউরাসিল আছে এবং এটা 1 সুতা, দেখছো? তাহলে আরএনএ গুলো কি হয়, মানে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে এবং একটা সুতা থাকে, তাহলে দেখো সেই 1 সুতা বিশিষ্ট এই জিনিসটা। এবং এরা এইরকম ভাবে একটা ডিএনএর গায়ে একটা আরএনএ তৈরি করে ফেলতেছে, দেখছো? এই যে ডিএনএর গায়ে একটা আরএনএ তৈরি করতেছে, ডিএনএর তথ্যকে কাজে লাগায় একটা আরএনএ তৈরি হয়ে যাইতেছে, এই জিনিসটাকে বলে ট্রান্সক্রিপশন। ডিএনএর স্ক্রিপ্টটাকে ওরা আরএনএর স্ক্রিপ্টে রূপান্তরিত করতেছে, এটাকে ট্রান্সক্রিপশন বলছে। হ্যাঁ, উল্টা ক্রিপশন মানে প্রতিলিপন বলে। প্রতিবিম্ব কি জিনিস দেখো তো, আমরা যখন আয়নায় আমাদের ছবি দেখি, আমাদের ওখানে ডান হাতটা বাম হাত হয়ে যায় না কি, ঠিক কিনা? ডান চোখটা বাম চোখের মতো মনে হয় না? আমার বাম চোখের উপরে একটা কাটা দাগ আছে, হ্যাঁ, এটা আমি ডান চোখের উপরে দেখছি, আয়নায় দেখলে মনে হয় কি, ঠিক কিনা? এরকম হয় কিনা? তো কারণ এটা প্রতিবিম্ব বলে, এটা একটা কমপ্লিট একটা মিরর ইমেজ বলতে আমরা একটা উল্টা কিছু বুঝি। তো ঠিক তেমনি এই ডিএনএ তথ্যটা কমপ্লিটলি উল্টা উল্টা হয়ে যাচ্ছে, তাই এই ধরনের লিপনটাকে বলে প্রতিলিপন বা ট্রান্সক্রিপশন। কেন? অ্যাডিনের পরিবর্তে ইউরাসিল, গুয়ানিনের পরিবর্তে সাইটোসিন, থাইমিনের পরিবর্তে অ্যাডিনিন, এইটার পরিবর্তে যে জিনিসটা বসবে সেই উল্টা কপিটা আমরা তৈরি করছি। কিন্তু ডিএনএ রেপ্লিকেশন, এটাকে কেন অনুলিপন বলে? ও হুবহু সেম কপিটা করে। তাহলে একটা ডিএনএ থেকে একটা ডিএনএর হুবহু সেম কপিটা করে, এটা অনুলিপন। বাংলা অনু বলতে একই রকম, আর প্রতি বলতে উল্টাটা বোঝানো হয়, ঠিক আছে? তাই এই কথাটাই কারেক্ট যে ডিএনএ থেকে একটা মেসেঞ্জার আরএনএ তৈরি করতে গেলে এই যে ব্যাপারটা ঘটে সেটাকে বলে ডিএনএ প্রতিলিপন, ঠিক আছে? তাহলে আমরা একটা মেসেঞ্জার আরএনএ তৈরি করছি। আচ্ছা, এই আরএনএটা মেসেঞ্জার আরএনএ কেন বলো তো ভাইয়া? ও মেসেঞ্জার, এটা মেসেঞ্জারে পাওয়া গেছে, এটা ফেসবুকের একটা পার্ট, তাই না? মার্ক জাকারবার্গ তৈরি করছে। আসলে ডিএনএর তথ্যটা ও মেসেজ আকারে নিয়ে যাচ্ছে, কার কাছে নিয়ে যাবে? রাইবোজোমের কাছে নিয়ে যাবে। তাই আরএনএটার নাম মেসেঞ্জার আরএনএ, বুঝছো? আরএনএ কয় প্রকার? 5 প্রকার। মেসেঞ্জার আরএনএ, হোয়াটসঅ্যাপ আরএনএ, টিকটক আরএনএ, মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, মাইনর আরএনএ, রাইবোজোমাল আরএনএ, আরও মানে এই যে আরএনএ গুলোর টাইপস। দেখো এই মেসেঞ্জার আরএনএ যাওয়ার সময় নিজেরা ও যা যা কপি করে নিয়ে আসে সেই কপি টপিগুলো খানিকটা একটু কাটাছেঁড়া করে ফাইনালাইজ করে ওরা এখন কার মধ্যে আছে? নিউক্লিয়াসের মধ্যে আছে। এই নিউক্লিয়াস থেকে ওরা বাইরে বের হয়ে সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম যেখানে আছে সেই রাইবোজোমের কাছে যাবে। কার কাছে যাবে ওরা? রাইবোজোমের কাছে। এই যে রাইবোজোমের কাছে গেল, এই যে আরএনএটা মেসেঞ্জার আরএনএ, এটা রাইবোজোমের কাছে গেল। রাইবোজোমের কাছে যাওয়ার পরে কাহিনী কি হবে দেখো তো। রাইবোজোমের কাছে গেছে, রাইবোজোম কি প্রোটিন সিনথেসিস করে না? ওই রাইবোজোমের কাছে কিন্তু ডিএনএর তথ্যগুলো চলে গেছে, দেখতে পাইছো তোমরা? এই ডিএনএর তথ্যগুলো চলে গেছে। এখন এখানে আসবে ট্রান্সফার আরএনএ। এই আরএনএটার নাম ট্রান্সফার আরএনএ। দেখো এটা কাকতারুয়ার মতো মনে হচ্ছে না? এটাকে বলা হয় ক্লোভার লিফ মডেল। ক্লোভার পাতার মতো। এটা ক্লোভার পাতারা সাধারণত ওই যে মানে এই শীত প্রধান দেশের তোমার হচ্ছে কনিফার ফরেস্টে এই ধরনের পাতাগুলো, ক্লোভার ট্রির মধ্যে ক্লোভার লিফগুলো পাওয়া যায়। এই পাতাগুলো দেখতে অনেকটা এরকম হয় এবং এই ক্লোভার পাতার মতো মডেলে এটার নাম ট্রান্সফার আরএনএ। ওরা মাথায় করে একটা অ্যামাইনো অ্যাসিড ক্যারি করে নিয়ে আসে। মজার বিষয় হচ্ছে, একটু মন দিয়ে শুনো, এটা আজকের ক্লাসের একদম মেইন ইম্পর্টেন্ট পার্ট। অন্য কিছু এদিকে মানে ভুলে যাও, এদিকে তো খালি খেয়াল করো। দেখো সাইন মাইন করতে হবে না, রাখো। তাহলে এই যে ব্যাপারটা, এই যে 3টা জিনিস এখানে আছে, এইটার নাম কি জানো? এই জিনিসটার নাম হচ্ছে এন্টিকোড। এই যে এখানে এই যে 3টা জিনিস আছে, এই 3টা জিনিসের নাম হচ্ছে, এদেরকে বলে এন্টিকোড। কি বলে এদেরকে? এন্টিকোড। কেন এদেরকে এন্টিকোড বলে জানো? এরা বিভিন্ন কিছু মানে প্রকাশ করতে পারে। কোড মানেই তো একটা তথ্য থাকবে এটার মধ্যে। তো এই ট্রান্সফার আরএনএর মাথার কাছে মানে ট্রান্সফার আরএনএর লেজের কাছে যে জিনিসটা থাকে তার নাম হচ্ছে এন্টিকোড বা এন্টিকোডন। কোডন বলতে 3টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হবে এই জিনিসটা। ইউরাসিল, সাইটোসিন, অ্যাডিনিন। একটু মনোযোগ দিয়ে, জাস্ট 2-3 মিনিট একটু মনোযোগ দিয়ে এদিকে তাকিয়ে থাকো। আর এই এন্টিকোডনের জন্য ঠিক এইখানে একটা কোড থাকবে যেটা অ্যামাইনো অ্যাসিডের নিচে ঢুকে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। এন্টিকোড ইউরাসিলের পরিবর্তে কে বসতে পারে বলো তো? থায়ামিন। মানে থায়ামিন কার ক্ষেত্রে? ডিএনএতে থায়ামিন বসে। কিন্তু আসলে থাইমিন মানে অ্যাডিনিনের বিপরীতে, এই যে আমরা কি বলি, অ্যাডিনিনের বিপরীতে থাইমিনের সাথে একটা ডাবল বন্ড হয় না? গুয়ানিনের বিপরীতে সাইটোসিনের সাথে একটা ডাবল বন্ড হয় না? তো যেহেতু ট্রিপল বন্ড হয়, হ্যাঁ, তো যেহেতু অ্যাডিনিনের বিপরীতে থাইমিন এখানে, এটা মানে আরএনএ, তাই থাইমিনের পরিবর্তে কে বসবে? ইউরাসিল। অর্থাৎ অ্যাডিনের পরিবর্তে ইউরাসিল, ইউরাসিলের পরিবর্তে কে বসবে? অ্যাডিনিন। তাহলে এখানে যেহেতু ইউরাসিল আছে, এখানে একটা অ্যাডিনিন থাকতে হবে। এখানে যেহেতু সাইটোসিন আছে, এখানে একটা গুয়ানিন থাকতে হবে। এখানে যেহেতু অ্যাডিনিন আছে, এখানে এটা কি থাকতে হবে? ইউরাসিল থাকতে হবে। AGU থাকতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি কিনা? এই যে একটা এন্টিকোড, এর বিনিময়ে যেখানে এটা যেটা বসলো, এই জিনিসটার নাম কোড বা কোডন। এই জিনিসটার নাম কি? কোড বা কোডন।
মনে থাকবে কথাটা? তাহলে কোডন বা মানে অ্যান্টিকোডন এটা হলো 3টা অ্যামাইনো অ্যাসিডের সমষ্টি, মানে 3টা নাইট্রোজেন বেস বা তিনটা নাইট্রোজেন ঘটিত ক্ষারের সমষ্টি, নাইট্রোজেনাস বেজের সমষ্টি। এরা একটা ইনফরমেশন প্রকাশ করে। প্রশ্ন হচ্ছে ভাই কি ইনফরমেশন প্রকাশ করে এরা? প্রশ্ন হচ্ছে কি ইনফরমেশন এরা প্রকাশ করে? এই যে অ্যান্টিকোড এবং কোডন এটা লিখলাম, এরা আসলে কি ইনফরমেশন প্রকাশ করে? চলো তোমাদেরকে একটু দেখিয়ে আসি। এরা আসলে যে ইনফরমেশনটা প্রকাশ করে সেটি হচ্ছে ওরা একটা চার্ট, এই চার্টের মাধ্যমে এই জেনেটিক কোড, এই কোডনের একটা তথ্য প্রকাশ করে। প্রকৃতিতে প্রায় 20 রকমের মৌলিক অ্যামাইনো অ্যাসিড আছে যেটা আমাদের শরীরের মধ্যে আছে, এবং এই বিভিন্ন ধরনের কোডগুলো এক একটা অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে। অ্যালানিন একটা অ্যামাইনো অ্যাসিড, ভ্যালিন একটা অ্যামাইনো অ্যাসিড, মেথিওনিন একটা অ্যামাইনো অ্যাসিড, লিউসিন একটা অ্যামাইনো অ্যাসিড, ফিনাইল অ্যালানিন একটা নিউক্লিক অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডের মানে প্রথম 3টা নাম্বার এখানে দেওয়া আছে। একটু মনোযোগ দাও, কারো কাছে কঠিন কঠিন লাগতে পারে, ভাই টেনশনের কিছু নাই। প্রথমবার শুনলে একটা কঠিন জিনিস তো কঠিন লাগবে, দ্বিতীয়বার শুনলে দেখবে একদম ক্লিয়ার হয়ে গেছে। এই যে অ্যামাইনো অ্যাসিডগুলোর তথ্য এরা নির্দেশ করে। এই 4 রকম, মানে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য 3-4 রকমের কোডন আছে, কিন্তু প্রতি কোডনের জন্য একটা অ্যামাইনো অ্যাসিড। মানে অনেকটা এই মডেলের, মনে করো অ্যারাবিয়ান একজন শেখের 3-4টা মানে হাবিবি থাকতে পারে, কিন্তু একজন হাবিবের একজনই অ্যারাবিয়ান শেখ, অনেকটা এই মডেল। এবার বুঝছো? হ্যাঁ এবার তো বুঝবাই। ওই পিছনে 4 এরকম মাথা ঝোলাই দিচ্ছে ভাই, এবার ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তুমি তো আজকে একদম টুপি পরে আসছো, এসে তো ঠিক আছে, ভেরি গুড, নাইস। তো ভাইয়া দেখো তো, তোমার নাম কি জানো? হ্যাঁ হ্যাঁ, শেখ নিহাদ, ঠিক আছে। তো মনে করো শেখ নিহাদের এই 4 জন হাবিবি, কিন্তু 4 জন হাবিবির জন্য, মানে প্রতিজন হাবিবির জন্য একজনই কিন্তু নিহাদ, মনে থাকবে কথাটা। ক্লিয়ার? এবার ওই ব্যাপারটা বুঝতে পারছো? অর্থাৎ কোডন থাকতে পারে অনেকগুলো, কিন্তু কোডনগুলো নির্দেশ করবে একটা অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? তাহলে টোটাল 64 রকমের কোডন আছে, কিন্তু অ্যামাইনো অ্যাসিড কয়টা? 20 রকম। বুঝাইতে পারছে কিনা? এরকম অনেকগুলো এই চার্টের মধ্যে দেওয়া আছে। তো আমরা এবার আবার ভিডিওর মধ্যে ফিরে যাই। তাহলে দেখো এটার নাম অ্যান্টিকোড, এটার জন্য কি এখানে একটা কোডন ছিল না? কোডন ছিল কিনা? এই অ্যান্টিকোডের জন্য এখানে একটা কোডন ছিল না? ওই এক একটা কোডন এক একটা পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড আবিষ্কার, মানে এক একটা পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড এটাকে মানে মিন করছে। আমার কথা কি বুঝছো তো? এবং এই জিনিসগুলো এখন কি করবে? ওরা এখন একটা ট্রান্সফার আরএনএর কাছে যাবে, ওই সরি মানে কার কাছে যাবে? ওই যে সেই মেসেঞ্জার আরএনএর কাছে যাবে। ওই মেসেঞ্জার আরএনএর কাছে গিয়ে দেখো ওরা খাপে খাপ মর্জিনার বাপের মতো এখানে মিশে যাবে, দেখছো? এখন ব্যাপারটা মজার বিষয় দেখো, AUC এই জিনিসটাকেও কোডন বলা হয়, আর এটা অ্যান্টিকোডন। তাহলে কোডন কোথায় থাকে? কোডন মেসেঞ্জার আরএনএতেও থাকে, আর কোডনটা ট্রান্সফার আরএনএর মাথায়ও থাকে। আর ট্রান্সফার আরএনএর লেজে কি থাকবে? অ্যান্টিকোডন থাকে। আবার বলছি, মাথা ঠান্ডা করে একটু শোনো। বলছি দাদা, কোডন এই মেসেঞ্জার আরএনএতেও থাকে, কোডন ট্রান্সফার আরএনএর মাথায়ও থাকে। আর কোথায় থাকে? অ্যান্টিকোডনটা কোথায় থাকে? ট্রান্সফার আরএনএর লেজে। মনে থাকবে, এই কোড আর অ্যান্টিকোড খাপে খাপ মিলে যাবে, কোড আর অ্যান্টিকোড খাপে খাপ মিলে যাবে। আর ওরা মাথায় করে যে অ্যামাইনো অ্যাসিডগুলো নিয়ে আসছে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো একটার পর একটা পেপটাইড বন্ধন তৈরি করে ওই যে একটা সিকোয়েন্সের কথা বলছিলাম না, যে এই অ্যামাইনো অ্যাসিড মানে ইনসুলিন টাইপের অ্যামাইনো অ্যাসিড হইতে গেলে, ইনসুলিন টাইপের প্রোটিনটা হইতে গেলে 51টা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স অনুসারে বসবে, সেই সিকোয়েন্স অনুসারে এখানে বসে গেল। খেয়াল করছে? তাহলে আলটিমেটলি তথ্যটা আসলো কার কাছ থেকে? ডিএনএর কাছ থেকে। দেখো ভাই, ডিএনএ যদি নিজেই খুললে চলে আসতো, তাহলে মনে করো তোমার নাম কি যেন বলছিলা? মানসিব। তাহলে মানসিব মনে করো দুপুরবেলায় ও ভাত খাইছে, ঠিক আছে, খাওয়ার পরে ওর একবার ওর ডিএনএ গুলো খুললে চলে এসে সব ইনসুলিন তৈরি করছে, রাতের বেলায় ভাত খাবে, তাহলে ইনসুলিন এখন 500 জনের কাছে ধার করা লাগবে আর কি, কারণ ও তো ডিএনএ খুললে দিয়ে দিছে টুনটুন নাকি। তাহলে এখন ও কি করছে? ওর ডিএনএ কিন্তু তখনও পাঠায় নাই। ওর ডিএনএ কি করছে? ওর ডিএনএ কপি করছে বারবার। ওর ডিএনএ কপি করে ট্রান্সক্রিপ্ট করে মেসেঞ্জার আরএনএ পাঠাইছে, খালি মেসেজ পাঠাইছে, ঠিক আছে? ও নিজে গেল না, খালি মেসেজ পাঠাইলো আর কি। মানে ডিএনএ নিজে যায় না, খালি মেসেজ পাঠাইতেছে বারবার। আর এই মেসেঞ্জার আরএনএ ট্রান্সফার আরএনএর সাথে কি করতেছে? মিলেমিশে একাকার হয়ে ওরা এক একটা করে ইনসুলিন তৈরি করছে। তাহলে আমি প্রথম থেকে আরেকবার আসি, একবার দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে, তোমরা অনেকটাই বুঝে ফেলেছো। আমরা কি করব? আমরা আসলে একটা প্রোটিন তৈরি করব। প্রোটিনটার নাম হচ্ছে মনে করো ইনসুলিন। ইনসুলিন প্রোটিন তৈরি করতে আমার 51টা অ্যামাইনো অ্যাসিড বসানো লাগবে এবং সিকোয়েন্স অনুসারে বসানো লাগবে। একটাও এদিক ওদিক হয়ে গেলে ঝামেলা, ইনসুলিন আর হবে না, দেখা গেল মানে অন্য কিছু হয়ে গেছে আর কি। ওই যে বলছিলাম যে অ্যালার্জিক রিয়াকশন হবে বা হাম্বা বলে ডেকে উঠবে, এরকম টাইপের হয়ে যাবে আর কি, ঠিক আছে? তো আমরা ইনসুলিন তৈরি করার জন্য কোথায় যাব? আমরা চলে যাব, তথ্যটা কার কাছে আছে? ডিএনএ এর কাছে আছে। ডিএনএ কোথায় আছে? একটা কোষের নিউক্লিয়াসের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম বা 46টা ক্রোমোজোম, আর এই 46টা ক্রোমোজোমের 11 নম্বর জোড়া ক্রোমোজোমের খাটো বাহুর উপরের প্রান্তে ইনসুলিন তৈরির তথ্য থাকে। তোমাদের বই ডাটাটা দেওয়া আছে, মেডিকেলে প্রশ্ন আসবে। 23 জোড়া ক্রোমোজোমের 11 নম্বর জোড়া ক্রোমোজোমের খাটো বাহুর উপরের প্রান্তে, দেখো তো ওই যে নিচের বাহুটা লম্বা বাহু, উপরেরটা খাটো বাহু, দেখছো? এই খাটো বাহুর উপরের দিকে ইনসুলিন তৈরির জিনটা আছে।
তো খাটো বাহুর উপরের দিকে ইনসুলিন তৈরির জিনটা আছে, আমরা সেখান থেকে দেখে নিলাম ইনসুলিন তৈরির জিনটা খুলে নিলাম। তো ডিএনএটার ইনসুলিন তৈরির জিনটা আমি খুলে নিলাম, খুলে ওই যে জিন বলতে কি পার্ট অফ এ ডিএনএ, যেটা একটা পার্টিকুলার ক্যারেক্টার প্রকাশ করছে। তাহলে মনে করো এটা পার্ট অফ এ ডিএনএ, এটা একটা পার্টিকুলার ক্যারেক্টার প্রকাশ করছে। এই পার্টিকুলার ক্যারেক্টার এই যে জিন, এটাকে আমি একটু খুলে নিলাম। খুলে নিয়ে এটা খোলার জন্য আমি কাকে নিয়ে আসবো? আরএনএ পলিমারেজ। বলো কাকে নিয়ে আসবো? তাহলে ডিএনএর গায়ে আরএনএ তৈরি করছি, তো তাই আরএনএ পলিমারেজ। এই যে ডিএনএর গায়ে, এটা দেখো ডিএনএ, এই ডিএনএর এই নিচের স্ট্র্যান্ডটাকে কপি করছি। বোর্ডের দিকে দেখো, ডিএনএর নিচের স্ট্র্যান্ডটাকে কপি করছি। ডিএনএর এই নিচের স্ট্র্যান্ডটাকে কপি করে এই জিনিসটা কপি করতে, এই জিনিসটা করতে, যে জিনিসটা আমাকে আনা লাগবে বা যে ঘটনা ঘটানো লাগবে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। মানে ডিএনএর মেসেজটাকে আমি আরএনএ মেসেজে রূপান্তরিত করছি, ডিএনএর স্ক্রিপ্টটা আমি আরএনএ স্ক্রিপ্টে রূপান্তরিত করছি। এটাকে বলা হচ্ছে প্রতিলিপন বা ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশন তোমাদের বইতে আবার একই ট্রান্সক্রিপশনের 4টা কথা বলা আছে। ট্রান্সক্রিপশনের সূচনাকরণ, ট্রান্সক্রিপশনের এই যে সূত্র প্রলম্বিতকরণ মানে একটা ইনিশিয়েশন, দেন এই ইলংগেশনে যে সূত্রটা বাড়াচ্ছি, শুরু করলাম তারপর সূত্রটা বাড়াচ্ছি, দেন তারপর আমি কি করব? মানে এটাকে স্টপ করব বা টার্মিনেশন করব, তারপরে ফাইনালাইজ করব। ফাইনালাইজ করার সময় মনে করো যে অংশগুলো একটু ভুলভাল ট্রান্সক্রিপ্ট হয়ে গেছে বা যে অংশটা একটু বেশি ট্রান্সক্রিপ্ট করছি, সেই অংশটাকে আমি কেটে ছিঁড়ে আলাদা করে দিব। এই যে কেটে ছিঁড়ে এটাকে আলাদা করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফাইনালাইজেশন। ঠিক আছে, এরকম আমি ফাইনালাইজ করছি। তাহলে এই পর্যন্ত এই জিনিসটাকে কি বলে? ট্রান্সক্রিপশন। এবার এরা নিউক্লিয়াসের মধ্য থেকে, নিউক্লিয়াস থেকে বের হয়ে, রাইবোজোম থাকে সাইটোপ্লাজমে, নিউক্লিয়াস থেকে বের হয়ে এরা কোথায় চলে যেতেছে? সাইটোপ্লাজমে। কার কাছে যাবে? রাইবোজোমের কাছে। এই জিনিসটা হচ্ছে ট্রান্সলেশনের শুরু। ঠিক আছে, এরা রাইবোজোমের কাছে প্রথমে গেল। রাইবোজোমের কাছে যাওয়ার পরে এখানে এবার ট্রান্সফার আরএনএ মাথায় করে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো বেঁধে নিয়ে আসবে। ওই অ্যামাইনো অ্যাসিডগুলো কোথা থেকে বেঁধে নিয়ে আসতেছে বলো তো? ওই অ্যামাইনো অ্যাসিডগুলো আমরা খাইছি যে প্রোটিনগুলো, সেই প্রোটিনগুলো খেয়ে ডাইজেস্টিভ সিস্টেমে হজম হয়ে প্রোটিনগুলো ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয় না? ওই রক্তের মধ্যে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো চলে গেছে, আর রক্তের মধ্যকার অ্যামাইনো অ্যাসিডরা এক একটা ধরে ধরে নিয়ে আসছে এই ট্রান্সফার আরএনএ। ক্লোভার লিপ মডেলের এই আরএনএগুলোর নাম ট্রান্সফার আরএনএ। কে কোন ট্রান্সফার আরএনএ কোন অ্যামাইনো অ্যাসিড মানে নিয়ে আসবে, সেইটার জন্য একটা সূত্র আছে। ওই যে বলছিলাম অ্যারাবিয়ান শেক মডেল, মনে আছে? হ্যাঁ, তো মনে থাকবে, তো তার ভুলার কোনো চান্সই নাই। তো ওই এই শেক, ঠিক আছে, এই যে ইউসিএ, এটার নাম হচ্ছে কোডন, তাই না? ও অ্যান্টিকোডন, ভেরি গুড। তার মানে তোমার সবার মনে আছে। এই নিচেরটার নাম অ্যান্টিকোডন, উপরেরটার নাম কি? কোডন। তাহলে নিচেরটার নাম অ্যান্টিকোডন, উপরেরটার নাম হচ্ছে কোডন। ভাইয়া অ্যান্টিকোডন, এই কোডন বলো অ্যান্টিকোডন বলো, 3টা নাইট্রোজেনাস বেস দিয়ে তৈরি হইতে হবে। তাহলে 3টা নাইট্রোজেনাস বেস দিয়ে এই যে মাথায় করে একটা কি তৈরি হয়েছে? অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে, হয়েছে কিনা? এই মাথায় করে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে। এখন দেখো কি হইতেছে ভাইয়া, এই জিনিসটার নাম কি? এটার নাম মেসেঞ্জার আরএনএ। তো মেসেঞ্জার আরএনএর গায়ে এই ট্রান্সফার আরএনএ, মেসেঞ্জার আরএনএর গায়ে ট্রান্সফার আরএনএ কি হয়ে যাবে? একটা খাপে খাপ এরকম করে বসা শুরু করবে আর কি, এরকম বসা শুরু করবে। এই জিনিসটাকেই বলা হচ্ছে ট্রান্সলেশনের মেইন জিনিস। এটাকে বলা হচ্ছে ট্রান্সলেশনের মেইন জিনিস। দেখো AGU, এটার বিপরীতে কি UCA ছাড়া কেউ বসতে পারবে? এটা ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন তো ডিএনএ মেসেজটা আরএনএ মেসেজে রূপান্তরিত করেছে ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে এখন প্রোটিন বানাবো আমি, মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন বানাবো। এটা কি ট্রান্সলেশন ছিল না? লেখাই দিছিলাম না? তাহলে এই যে জিনিসটা হলো ট্রান্সলেশন। এই যে দেখো ট্রান্সফার আরএনএ, মেসেঞ্জার আরএনএ খাপে খাপ লাগতেছে। দেখো তো ভাই, গুয়ানিনের বিপরীতে সাইটোসিল ছাড়া তো কেউ বসতে পারবে না। ইউরাসিল বা থাইমিন, মানে ডিএনএর জন্য হলে থাইমিন থাকতো, এখন আরএনএ বলে ইউরাসিল। ইউরাসিলের পরিবর্তে অ্যাডিনিন ছাড়া তো কেউ বসে না। গুয়ানিনের বিপরীতে মানে সাইটোসিনের বিপরীতে গুয়ানিন ছাড়া কেউ বসে না। তাহলে এরা তো এটার সাথে বাইন্ড করতে পারবে। আর এই অ্যান্টিকোডের জন্য মাথায় একটা সুনির্দিষ্ট অ্যান্টিবডি, মানে এই অ্যামাইনো অ্যাসিড আছে না, মানে এই অ্যান্টিকোডের জন্য মাথায় একটা সুনির্দিষ্ট কোডন আছে, সেই কোডনের জন্য সুনির্দিষ্ট একটা অ্যামাইনো অ্যাসিড আছে। সেটা একটা চার্ট আকারেও আমরা দেখছি যে কোন মানে কোডনের জন্য কোন অ্যামাইনো অ্যাসিড। তাহলে ঠিক সেই একই সূত্রগুলো মিলায় ওই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডেই একটার পর বসে যাবে এবং মাঝখানে এদের পেপটাইড বন্ধন তৈরি হবে। কি বন্ধন? অ্যামাইনো অ্যাসিডগুলো একটার পর একটা পেপটাইড বন্ধন আকারে তৈরি হয়ে ওরা আসলে এরকম ফাইনালাইজ হয়ে যাবে। ওরা আসলে এই যে মাথায় করে একটা মানে তৈরি হয়ে ওরা এখন ফাইনালাইজ হয়ে যাবে। ফাইনালাইজ হয়ে প্রোটিনগুলো তৈরি করার জন্য তো ওরা আবার একটা শেপ টেপগুলো দিতে হয়, কারণ এক জায়গা থেকে আবার আরেক জায়গায় যাবে। ঠিক আছে, এই রাইবোজোমের মধ্যে তৈরি হয়েছে। বুঝাইতে পারছি কথাটা? আরও যদি তোমাকে একটু ডিটেলসে বলতে চাই, সাধারণত রাইবোজোমগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে থাকে, মনে আছে? রাফ এন্ডোপ্লাজমিক বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ কেন? রাইবোজোম গুটি গুটি রাইবোজোমের কারণে, চমচম মিষ্টির মতো দানা দানা রাইবোজোমের কারণে তো ওগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলাকে আবার পাঠাবে কার কাছে? গোলজি বডির কাছে পাঠাই দিবে। গোলজি বডির কাছে যায় ওরা আবার একটু প্যাকেজিং হবে, কারণ এই জন্য গোলজি বডিকে প্যাকেজিং সেন্টার অফ দ্য সেল বলে। প্যাকেজিং সেন্টার অফ দ্য সেল বলে আবার গোলজি বডি আরেক নাম আবার ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। ও আবার এক কোষ থেকে আরেক কোষে যে জায়গায় এই মানে ইনসুলিনগুলো দরকার সেই জায়গায় সেই ইনসুলিনগুলোও পাঠাই দিবে আর কি।
এবং এভাবেই একটা ইনসুলিন নামক প্রোটিন তৈরি হয়ে গেল। শুধু ইনসুলিন না, আমাদের শরীরে যত ধরনের ঘটনা লাগবে, যেমন ডাইজেশনের জন্য ওই যে বলছিলাম পেপসিন, ট্রিপসিন, ওরাও তো প্রোটিন, ওরাও তৈরি হয় এভাবে। আবার ধরো আমার লম্বা হইতে হবে, গ্রোথ হরমোন, আমি হঠাৎ করে তোমাদেরকে খুব রাগারাগি করলাম, এই যে ওরা দুইজন কথা বলতেছে, ওদেরকে এখন বিশাল জোরে একটা ধমক দিলাম, তখন কি হবে, ওদের হার্টবিট বাড়া শুরু হবে। কেন হার্টবিট বাড়া শুরু হবে জানো? ওদের মধ্যে কিডনির উপর থেকে কিডনির উপরে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যাড্রেনালিন নামক একটা হরমোন তৈরি হবে। ঠিক আছে, যে অলরেডি বলার সাথে সাথে ওদের মনের মধ্যে এরকম হওয়া শুরু, অ্যাড্রেনালিন তৈরি হওয়া শুরু হয়েছে। অ্যাড্রেনালিন যে শুধু আবার এই সময় তৈরি হয় তা নাও, বুঝতে পারছো? মনে করো সাপোজ তোমাদের সামনে এই যে সামনে শুক্রবারে যে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে মনে করো তুষার ভাই একটা লুঙ্গি ডান্স দিল আর কি, ঠিক আছে, ওইটা দেখা তোমাদের মনে তখন অ্যাড্রেনালিন হ্রাস হবে আর কি। এই মানে বড় বড় টাংশনসগুলো মানে এই অ্যাড্রেনালিন হ্রাস হয়। ওই যে হরমোন অ্যাড্রেনালিন তৈরি হলো, এটা কোন মেথডে তৈরি হলো? ট্রান্সলেশন। তাহলে ধরো তুমি যা হইতেছে তোমার ভিতরে সব কিছু কিন্তু এই প্রোটিনের খেলা। আর এই কারণেই প্রোটিন তৈরির এই প্রসেসটাকে বলা হয় জীবনের কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা অফ লাইফ। এত বড় একটা কথা, আমার কথা থেকে বুঝাইতে পারছি? আমি যাই করি না কেন, কোনো না কোনো মানে হরমোন এনজাইমের মাধ্যমে হইতেছে, আর হরমোন এনজাইমের মানে তৈরি করার এই প্রসেসটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ লাইফ। ক্লিয়ার? এবার আমি তোমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দিব। তুমি বুশরা আগে হাত তুলেছিল, বলো কি প্রশ্ন? ও কোশ্চেন পাওয়া গেছে, অ্যান্সার। এবার বলো তুমি, এই যে কারা জন এইদিকে কোশ্চেন করতে চাইতেছিল, আর কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন নাই? বুঝে গেছে সব? আরে সেই, তাহলে কি ট্রান্সলেশনটা বুঝছি ভাই? এখন এরকম ভিডিও দেখে তো বোঝাটা সহজই, কিন্তু ওই যে এখন যেই বইটা খুলবা, বই খোলার পরে এমন কথা বলবে, এই যে মনে করো যে সানডে মন্ডে ক্লোজ হয়ে যাবে, এরকম টাইপের অবস্থা। হ্যাঁ, তো আমরা এখন একটু বইয়ের লাইনটা দেখে আসি, যেন একটু বাসায় যে একদম বেশি চাইনিজ মনে না হয় আর কি। আমরা দেখো একটা লাল কালিতে সবুজ কালিতে দাগানো বই পিডিএফ বলছি। এটা যারা মানে আমার কাছে পড়ো না তাদেরকে বলি, এটা ড্রিমার্সের টেলিগ্রাম গ্রুপে তুমি এমনি পাবা, ঠিক আছে? এই লাল কালিতে সবুজ কালিতে দাগানো বইয়ের পিডিএফ মানে হচ্ছে কোন লাইনগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো লাল কালি, সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনগুলোর নাম লাল কালি, তারপর এটা হলো সবুজ কালি। প্লিজ কথা বলে না, এবং প্রশ্নগুলো আসবে। হ্যাঁ ভাই, শোনো আমি বলি, এমটি টেস্টে সারা মানে একটু বাস মার্কা কোশ্চেন করার চেষ্টা করে আর কি। না, আমার কথা শোনো, সংবেদীবদ্ধ সতর্কীকরণ, শুধু লাল কালি সবুজ কালি পড়লে তুমি 60% 70% কোশ্চেন কমন পাবা, ঠিক আছে? এমটিতে তো ভাই এমসিকিউ থাকে না, 5টা থাকে শর্ট কোশ্চেন, ঠিক আছে? ওই কোশ্চেনগুলো কমন পাওয়ার জন্য ওই স্যারের প্রাইভেট বাসে যারা পড়ে তাদের কাছ থেকে শুনবা আর কি। মানে আসমা ম্যাডাম তো তোমাদের কোশ্চেন করবে, যারা রাজুকিয়ান আছো আর কি, তারা মানে ম্যাডাম তো মনে পড়ান না কি জানে, আসমা হায়দার ম্যাডাম আছেন না একজন, তা আমি জানি না কোন মিস, আমি নাম শুনছি ওই যে ম্যাডাম নিচে লেখা থাকে আর কি। যাই হোক, এনিওয়ে ভাই, এইটা নিয়ে টেনশনের কিছু না। বাট তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষায় মানে কথা বায়োলজিকে ফেল করে, একজন যদি বলে বায়োলজিতে ফেল করছি, মানে মানুষ তো তারে তো মানে ঝুলায় রাখা উচিত আর কি, বুঝছো? যে বায়োলজিতে ফেল। আচ্ছা তুমি শুনছো এই যে লাস্ট পরীক্ষায়, কোনো পরীক্ষায় কেউ বায়োলজিতে A+ মিস করছে? মানে এই ইন্টারমিডিয়েট পরীক্ষায় বায়োলজিতে A+ মিস করছে। এবার যে A+ মিস করছে কিসে? বাংলা, ইংলিশ, আইসিটি, ঠিক আছে, যেগুলো মানুষজন কোর্সে পড়ে, মানে পুরো সময় পড়া লাগে না যারা ভাবে আর কি, ঠিক আছে? এই সাবজেক্টগুলোতে আইসিটি। আমাদের সময় যখন পড়তাম, বুঝছো, আমার সবচেয়ে বড় ভয় ছিল আমি বাংলা A+ মিস করতে পারি, কারণ আমি ইংলিশ ভার্সনে পড়তাম, মানে ক্যাডেট কলেজগুলো ইংলিশ ভার্সন আর কি। আমি ইংলিশ লিখতে পারি, আমাকে যা কিছু লিখতে দাও আমি জানি আর না জানি আমি লিখা এটা পাস করে আসতে পারবো, ঠিক আছে? যা কিছু লিখতে দাও আমি এটা ভুজুং বুঝায় লিখা পাস করে আসতে পারবো। কিন্তু বাংলায় ভাইয়া ধরো আমি যদি আমাকে বলো ভাইয়া শাশুড়ি বানান লেখেন, রস্যিকাল লিখবো না দীর্ঘিকাল লিখবো, লিখবো না ডয়বেন্দ্রা লিখবো, ঠিক আছে? আমি কনফিউজড হয়ে যাবো আর কি। একটা ব্যাপার স্যাপার থাকে না, যেমন যারা ইংলিশ ভার্সন আছে তারা রিলেট করতে পারবে, তো একটা ব্যাপার স্যাপার আছে। এনিওয়ে, তো ভাইয়া তোমাদেরকে এই একটা মেসেজও দিচ্ছি গল্পের মাধ্যমে, তোমরা অবশ্যই এই সাবজেক্টগুলোকে কম গুরুত্ব দিবা না, বুঝছো? এটা কোথাও না কোথাও এটা পড়বা, যার কাছে তোমাদের পড়া ভালো লাগে পড়বা। মাঝখানে ড্রিমার্সও পড়তে পারো তোমরা, এটা মার্কেটিং করে দিলাম, ঠিক আছে? তো ড্রিমার্সের শুক্রবারে মানে বাংলা ক্লাস হয়, ইংলিশ ক্লাস এই শুরু হবে খুব শীঘ্রই, আর আইসিটি ক্লাস তো ওই যে লুঙ্গি ডান্স তুষার ভাই নিচ্ছে আর কি। আচ্ছা।
তুষার ভাই কিন্তু আবার লুঙ্গি ডান্স দিবে, তোমরা শুনছো এটা? হ্যাঁ তুষার ভাইয়ের সাথে, ঠিক আছে ওকে। হ্যাঁ কথা শোনো, সামনে আগায়। এবার দেখো ভাইয়ারা প্লিজ কথা বলো না, আমি এতক্ষণ যা যা পড়াইলাম আমরা একদম প্রায় শেষের দিকে চলে আসছি। এই জিনিসগুলো তোমাদেরকে এখন একটু বুঝাই দিব, কে কথা বলে পিছনে। এরা কিন্তু ওই যে ভিডিওতে নাম বলে দিলে ভাইরাল হয়ে যাবে। তোদের তোদের বাচ্চা কাচ্চারা ঠিক আছে এসে যদি বলে আমার আম্মু এরকম টিকটকার ছিল, আমি থাকবো না এই আম্মুর সাথে, চলে যাবে। এই ভাইরাল হইতে চাই পোলা পাইন মানে। আচ্ছা দেখো না, এডিট মেডিট করবো না। আচ্ছা দেখো দেখো কথা বলো না প্লিজ, সামনে দেখাও। এবার আমি যার নাম ডাকবো সে হচ্ছে একজন বড় টিকটকার। এই যার নাম আমি বলবো সে হলো টিকটকার। আমরা এখন এই যে ডিএনএ থেকে প্রোটিন তৈরি করার কথা পড়বো। তো ডিএনএ থেকে প্রোটিন তৈরি করার এই প্রসেসটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ লাইফ, ঠিক আছে? কি হলো? তো প্রথম জিনিসটার নাম ট্রান্সক্রিপশন। এখানে একটা লাইন লেখা আছে, সহজ কথায় ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি প্রক্রিয়াটার নাম কি? ট্রান্সলেশন। তো আমরা ওই যে ট্রান্সক্রিপশন, সরি, ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি প্রক্রিয়াটাকে বলে ট্রান্সক্রিপশন। তো আমরা দেখছিলাম না ডিএনএর মেসেজ কিভাবে আরএনএ মেসেজে রূপান্তরিত হয়ে যাচ্ছিল। তো ডিএনএর মেসেজ যে আরএনএ মেসেজে রূপান্তরিত হয়ে যাচ্ছিল এটাকে ট্রান্সক্রিপশন বলে, ঠিক আছে? এই জিনিসটাকে তোমাদের বইয়ে 4টা পয়েন্টে ভাগ করছে। কয়টা পয়েন্টে ভাগ করছে? 4টা। এই 4টা পয়েন্ট আমরা একটু দেখে যাই। দেখো 4টা পয়েন্ট কি কি এইখানে আমরা দেখছি। এই 4টা পয়েন্টের মধ্যে প্রথমেই বলছে ট্রান্সক্রিপশনের সূচনা, ইনিশিয়েশন। সূচনা মানে হচ্ছে ইনিশিয়েশন। ভাই তোরা ওটা রাখ তো, ভাই রাখ, বলছি তো এটা মানে করা লাগবে না সাইন, তো রাখ। তো এই জিনিসটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশনের সূচনা, শুরুটা করতে হবে। তো শুরুটা করার জন্য এখানে একটা টাটা বক্সের কথা লেখা আছে, দেখছো? এখানে একটা আরএনএ পলিমারেজের কথা লেখা আছে, প্রোমোটারের কথা লেখা আছে, আর টাটা বক্সের কথা লেখা আছে। তো এই জিনিসটা কি? তো দেখো আরএনএ পলিমারেজ এনজাইম, ওই যে বলছিলাম শুরু করার জন্য প্যাচটা খুলতে হবে। প্যাচটা খোলার জন্য কোন এনজাইম আসবে? আরএনএ পলিমারেজ। কারণটা কি? ডিএনএর কে কি তৈরি করতে হবে? আরএনএ তৈরি করতে হবে। ডিএনএ কে মেসেঞ্জার আরএনএ তৈরি করবে না? তা আরএনএ ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে গেলে তোমাকে ডিএনএ পলিমারেজ জানা লাগবে। তাই দেখবা ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে এনজাইমের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। আর ডিএনএ থেকে এখন তুমি আরএনএ তৈরি করবা, তাহলে তোমাকে কোন জিনিসটা আনা লাগবে? আরএনএ পলিমারেজ। তারপরে এখানে তোমার টাটা বক্সের কথা লিখছে, দেখছো? হ্যাঁ টাটা দেবে তোমাকে এরকম করে, ঠিক আছে? ওই যে হিজড়ারা এরকম করে টাটা দিয়ে দেয় না, এরকম করে তোমাকে টাটা দিয়ে দেবে, বুঝছো? এই কথা শোনো, তো টাটা বক্সটা কি করবে একটু দেখে আসি। আপু তোমার নাম কি জানো? থাক, নাম বলে ভাইরাল হয়ে যাবে, থাক আর নাম না বললে। এই যে দেখো, ও খুশি হচ্ছিলে তোরা, তোরা যে ভাই মানুষ। এই যে দেখো, তাহলে শুরুটা যে করব, এখানে তুমি দেখো প্রথমে যে জিনিসটা হবে, এখানে খেয়াল করে দেখো। তো থাইমিন অ্যাডিনিন নামে, মানে আমরা ট্রান্সক্রিপশনে দেখবো আর কি। তো থাইমিন অ্যাডিনিন নামে দুইটা জিনিস আসবে, টিএ। একদম শুরুর জিনিসটা দেখো, এই যে এখানে একটা টিএ আছে না, এখানে একটা টিএ আছে, এই যে এখানে একটা যে টিএ আছে, এটা হচ্ছে একটা থাইমিন অ্যাডিনিন। এখানে একটা থাইমিন অ্যাডিনিন, এখানে আর একটা থাইমিন অ্যাডিনিন থাকে। থাইমিন অ্যাডিনিন এটাকে একসাথে টাটা বক্স বলা হচ্ছে। একদম শুরুতে এরকম থাইমিন অ্যাডিনিন থাকে, দেখছো? টাটা দিছে, দেখছো? তাহলে একদম শুরুর যে জিনিসটা তার নাম হচ্ছে টাটা বক্স। এটা যদি ইউক্যারিওটিক সেল হয় তাহলে থাইমিন অ্যাডিনিন থাকবে। আর যদি প্রোক্যারিওটিক সেল হয় তাহলে কি থাকবে জানো? টি। ওইটাই লেখা আছে তোমাদের বইয়ে। যদি ইউক্যারিওটিক সেল হয় টিএ থাকবে, আর যদি প্রোক্যারিওটিক সেল হয় তাহলে টি। এই যে দেখো, আদি কোষ বা প্রোক্যারিওটিক সেলে টাটা বক্সের পরিবর্তে টি থাকবে, বুঝছো? আর ওই যে শুরুর দিকে যা যা কিছু আছে সবগুলোকে একসাথে বলা হবে প্রোমোটার। কি বলা হবে এটাকে? প্রোমোটার। শুরু করছে। তাহলে ভাইয়া বাসায় যে পড়াটা কি বেশি কঠিন লাগবে? দেখো একটু কঠিন লাগলেও মনে করবা যে ব্রেনকে একটা পজিটিভ কমান্ড দিবা, ভাই এটা এখানে একটু কঠিন ভাষায় লিখছে। আমি তোমাদেরকে ক্লাস একটু সহজে বোঝানোর চেষ্টা করলাম, জানো, সো দ্যাট তোমরা একটু প্রথমে বুঝতে পারো, একটু ভালো লাগা তৈরি হয়, ঠিক আছে? এবং আমি মনে হয় যে তুমি যে বাসায় যায় যদি একটু চেষ্টা করো ভালো করতে পারবো। আমি তোমাদেরকে একটা অফ টপিক একটা কথা বলি, বুঝছো? তো একটু আগে আমার একটা ফ্রেন্ড ইউএসএ থেকে মেসেজ দিছে। তো মানে ওর নাম হচ্ছে আকিব জামান। ও হচ্ছে মানে আমাদের ব্যাচের মধ্যে সবচেয়ে বেশি পড়াশোনায় ভালো ছিল হলো রাফসান সাবাব, ওই যে তোমরা চেনো আর কি। এরপরে ও সবসময় সেকেন্ড থার্ডের মধ্যেই থাকতো। তো
তো ও আর্মিতে গেল, বুঝছো। আর্মিতে আমরা হলো 65 মানে 75 লং কোর্সের আমরা করেসপন্ডিং, মানে আমাদের ব্যাচমেটরা 75 লং কোর্সের। তো 75 লং কোর্সে একবারে 400 অফিসার ক্যাডেট নিয়েছে, মানে এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি, মানে মিলিটারিটাকে অনেক বড় করবে এইটা প্ল্যান ছিল। তো 400 অফিসার ক্যাডেট নিয়েছে, তার মানে বুঝো এটা সবচেয়ে বড় ইনটেক। ওই ইনটেকের মধ্যে সবচেয়ে বেস্ট হয়েছে হচ্ছে আমার ওই ফ্রেন্ডটা আর কি, ওর নাম ছিল আকিব জামান। তো এখন ইনটেকের যে বেস্ট, ওর তো সোর্ড অফ অনার পাওয়ার কথা আর কি, মানে ওদের মধ্যে সবচেয়ে একটা তরবারি দেয় আর কি। তো ও আবার ইংল্যান্ডের মানে ওই যে রয়্যাল আর্মি, ওইখানে আবার ট্রেনিংয়ের জন্য ডাক পাইছে। সেই রয়্যাল আর্মিতে বাংলাদেশ থেকে বেস্ট গেছে, ইন্ডিয়া থেকে বেস্ট, পাকিস্তান থেকে বেস্ট, এরকম ওদের যতগুলো কমনওয়েলথ কান্ট্রিগুলো আছে সব বেস্ট ক্যাডেটদের মধ্যে ও আবার বেস্ট হয়েছে ওর মধ্যে। এবং ইংল্যান্ডের রানীর কাছ থেকে সোর্ড নিছে আর কি, বুঝছো, মানে রানীর কাছ থেকে সোর্ড নিছে। এখন নেওয়ার পরে তো ওইটা তো নিছেই। তো ও আবার ছিল সিভিল ইঞ্জিনিয়ার, বুঝছো, সরি মানে সিভিল ইঞ্জিনিয়ার বলতে মানে ওই আর্মি থেকেই আমাদের ওই সময় থেকে সিস্টেম হলো, আগে হলো আর্মি অফিসাররা পড়াশোনা করতো না, মানে ওরা ইন্টারমিডিয়েট। ও আমি বলি শোনো, আমি বলি তো ও মানে আমাদের সময় থেকে আমাদের ফ্রেন্ডদেরকে কোনো না কোনো সাবজেক্টে গ্রাজুয়েশন করাইলো আর কি, কাউকে ইঞ্জিনিয়ারিং, কাউকে বিবিএ এগুলো পড়াইলো। তো যারা ইঞ্জিনিয়ার তারা MI3-তে পড়লো আর কি। তো যখন অলরেডি লেফটেন্যান্ট হিসাবে কমিশন পাইলো, মানে আগে একটা সেমেস্টার সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে কমিশন দিত, আমাদের ওই সময় থেকে লেফটেন্যান্ট হিসাবে 3 বছর রেখে লেফটেন্যান্ট হিসাবে কমিশন দিল আর 1 বছর ওরা এই MI3-তে, মানে 1 বছর ওরা BMA-তে পড়াশোনা করে বাকি ওর সময় ওরা MI3-তে এসে পড়াশোনা শেষ করছে। ও মানে CSE কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়লো আর কি MI3 থেকে। তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ে MI3-তেও সে আবার মানে MI3-তে কিন্তু সিভিলরাও যায়, আবার কিছু আর্মি অফিসাররা যারা এই যে প্রেশনে আসে তারাও পড়ে। ওই সিভিলিয়ান এবং সবার মধ্যে থেকেও ফার্স্ট হইল আর কি। আচ্ছা ফার্স্ট হয়েছে ইন দ্য মিন টাইম ওর একটা কোনো ঘটনার কারণে, মানে পারিবারিক ঘটনার কারণে, মানে আর্মিদের মধ্যে হচ্ছে মানে আর্মি অফিসার অবস্থায় বিয়ে শাদী করা যায় না, কিন্তু ওর সম্ভবত বাবা বা মা কেউ মানে ছোটোবেলায় মারা গেছে, এবং মানে ফ্যামিলিয়ালি মনে হয় ওর একটা কাজিনের সাথে ওর মানে বিয়ের টিয়ের কথাবার্তা একটা কাগজপত্র এরকম একটা ভাইরাল হইলো, ওর চাকরি চলে গেছে। ও কইরো না আর কি, ঠিক আছে। তো চাকরি টাকরি চলে যাওয়ার পরে এখন মানে আমার বন্ধু দেখি যে 3 মাস হারাই গেছে, কারোর সাথে কোনো কথা বলতেছে না, আমরা যোগাযোগ করি মানে পাই না, এইটা না সেটা না। পরে হঠাৎ করে 3-4 মাস পরে প্রথম আলো পেপারে দেখলাম বাংলাদেশ থেকে একটা ছেলে MIT-তে, মানে ওই যে ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি, আমি উচ্চারণই করতে পারি না আর কি, দাঁত মাত ভেঙে যায় আর কি, ঠিক আছে। হার্ভার্ড MIT বলে না, মানে আমেরিকার সবচেয়ে প্রেস্টিজিয়াস যে মানে আমেরিকার বুয়েট আর কি, বুঝছো। এবার বুঝছো, ঠিক আছে। এই আমেরিকার বুয়েটে সে মানে রোবোটিক্স এবং AI ল্যাবে ও ফুল ফান্ডেড স্কলারশিপ পাইছে বাংলাদেশ থেকে, এবং এটা প্রথম আলো নিউজ করছে। এদিকে আকিব জামান, এখন কোন আকিব জামান, দেখে যে আমার বন্ধু কুতুবউদ্দিন আকিব জামান আর কি, ঠিক আছে। তারপরে তার সাথে যোগাযোগ করছি, মানে একটু আগে USA থেকে আমাকে মেসেজ দিছে, মানে যদি দেশে থাকতো আমার আনার ইচ্ছা ছিল তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করানোর জন্য আর কি। বাট ভাই মানে আমি ব্যাপারটা বুঝাইতে চাচ্ছি যে হ্যাঁ মানে ওর সাথে আমার কথা হইতো, মানে খুব রাইভাল হাউসে ছিল যদিও, আমার সাথে কথা হইতো, মানে কেমনে মানুষ এত বড় কুতুবউদ্দিন হইতে পারে আর কি, মানে যা চাই যে আর্মিতে গেছে আর্মিতে সোর্ড, মানে থাকে না ওই যে সিনেমার নায়কটা, ঠিক আছে, সামনে ভিলেন আসলে ফু মারলে উড়ে চলে যায়, ঠিক আছে, আবার পরীক্ষা দিলে ফার্স্ট হয়, আবার সব কিছুই করে, মানে এইরকম টাইপের। ও না নার্ড থাকলে কি মানে ইয়াতে যায় সোর্ড অফ অনার পাওয়া যায়, আর্মিতে সোর্ড অফ অনার দিতে গেলে তো সে গেমসে বেস্ট হইতে হয়, কথা বলায় বেস্ট হইতে হয়, ঠিক আছে, মানে সব কিছুতেই সে পারে। কেন পারে জানো, বুঝছো, মানে ওর একটা অভ্যাস ছিল কি, মানে আমরা একই ফর্মে ছিলাম, মানে আমাদের এরকম ডেস্কগুলো একটু ভাগ করা, আমার টেবিল এইখানে, ওর টেবিল মানে ওইখানে। তাই কথা শোনো, প্রেপ টাইমে তো টিচাররা গার্ড দিত, মানে আমাদের 3 ঘন্টা পড়ার টাইম দিত, তোরে ডাক দিলে ও হঠাৎ করে চমকায় উঠতো আর কি। প্রথম ভাবতাম নাটক করে, ঠিক আছে, প্রথম ভাবতাম নাটক করে। আমরা ক্লাস 7-এর ডায়েরি লিখতাম, ঠিক আছে, ডায়েরিতে লিখছি আমাদের সবচেয়ে বড় নাট্যকারের নাম আকিব জামান, ডাকলে এরকম চমকায় ওঠে আর কি, আমার ডায়েরিতে ওইটা লেখাও আছে, নাটক করে। পরে না আরও 1-2 বছর পরে বুঝলাম না আসলে ও যখন কোনো কিছুতে মনোযোগ দেয় ও ওইটার মধ্যেই থাকে, এবং ডাকলে ও আসলে চমকায় ওঠে, মানে কোন দিক থেকে ডাক আসতেছে, মানে থাকে না, ধরো তুমি পড়তেছো, তোমার কোন দিক থেকে ডাক আসে, তুমি যদি একবারে তার দিকে তাকাও তাহলে তোমার অলরেডি মনোযোগের কিছুটা অংশ ওর দিকে আছে। ওরে ডাকলে ও বুঝে উঠতে পারে, ও এরকম করে তাকায়, তারপরে বুঝে যে না আমার পিছন থেকে ডাকছে আর কি, আমি তার ফিস করে ডাকছি, জোরে তো ডাকা যাবে না, জোরে ডাকলে তো আমার পানিশমেন্ট খাবো আর কি, টিচাররা তো আশপাশ দিয়ে ঘুরে বেড়াইতেছে, তাহলে ও ভালো করবে না কেন, মানে ব্যাপারটা হচ্ছে তুমি যা করবা, মানে
তুমি যদি সেটাকে একদম মনোযোগ দিয়ে করতে পারো, তাহলে আমি তোমাদেরকে এর আগে একটা মানে বলছিলাম যে ধরো এই জিনিসটাও বা যে কোনো কিছু তুমি আজকে বাসায় যা পড়তে বসবে এমন একটা সেপারেট জায়গায় বসে যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। 30 মিনিটস 40 মিনিটসের জন্য মনোযোগ দিয়ে পড়বা। ওইখানে বসে খবরদার মোবাইল টিপবা না, আম্মুর সাথে কথাও বলবা না, ওইখানে বসে কফিও খাবা না, যেন ওইখানে চেয়ার টেবিলে বসলেই তোমার মনোযোগ আলটিমেটলি ওইটার মধ্যে ঢুকে যায়। আমার কথাটাকে বুঝাইতে পারছি? মনে করো ধরো গাড়ির ড্রাইভিং, যারা গাড়ি কখনো চালাইছো, গাড়ির ড্রাইভিং সিটে বসলেই দেখবা যে তোমার একটা অন্যরকম সেন্স, সামনের দিকে চোখ টোক চলে যাবে। মানে যারা রেগুলার গাড়ি চালায় তাদের ওইখানে ওই সিটে বসে তো সে গাড়িই চালাই সবসময়। আমার কথাটাকে বুঝাইতে পারছি কিনা? ঠিক তেমনি পড়াশোনার ক্ষেত্রে তুমি যদি এই জিনিসটা কাজে লাগাইতে পারো, তাহলে ভাইয়া তোমার মানে তুমি দেখবা যে তুমি রেজাল্ট তুমি নিজের মতো করে খুঁজে পাবো। ব্রেইনটা আসলে খুব পাওয়ারফুল, এটাকে ব্যবহার করতে হয়। দেখো ভাইয়া এখানে একটু খেয়াল করে, এই যে মেসেঞ্জার আরএনএ, এটা হলো সূত্রবর্ধিতকরণের যে একটা ব্যাপার এখানে কথা লেখা আছে। এখানে কি বলছে? 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী মেসেঞ্জার আরএনএ সূত্রবর্ধিতকরণ। এই 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী জিনিসটা কি, এটা যদি না বুঝো, ড্রিমার্সের টেলিগ্রাম গ্রুপে আমার ডিএনএর স্ট্রাকচার এবং ডিএনএ রেপ্লিকেশন নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, 1 ঘন্টা 10 মিনিটের একটা ভিডিও। এই জাস্ট গত পরশু দিন মনে হয় রাত্রে দিয়েছি, তোমরা একটু ভিডিও দেখে নিও 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখে কি, তাহলে দেখবা যে আর কখনো কোনো ভুল হচ্ছে না। তবু ছোট্ট করে একটু বলে দিচ্ছি। দেখো এই যে ডিএনএর যে সুতাটুতাগুলো আছে, এই ডিএনএর যে সুতাটুতাগুলো আছে, এই ডিএনএ যে সুতাটুতাগুলো আছে, ডিএনএ সুতার এখান থেকে যদি আমরা একটু দেখি, এই যে দেখো এই মানে এই প্রান্ত যেদিক থেকে যেদিকে যাচ্ছে, এই নিচের ডিএনএ সুতাটার এই প্রান্তের নাম যদি হয় 3 প্রাইম, এটার নাম যদি হয় 5 প্রাইম, উপরেরটা হবে তার উল্টা 5 প্রাইম থেকে 3 প্রাইম। কেন এই জিনিসটা এরকম হইলো? কারণ ওটা কার্বন নাম্বারের উপরে ভিত্তি করে, ঠিক আছে, ডিএনএ সুতাকে আইডেন্টিফাই করার জন্য। তার সূত্র প্রলঙ্ঘিতকরণ হবে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, ছাঁচ হিসাবে 3 প্রাইম থেকে 5 প্রাইমটা কাউন্ট করবে, উপরেরটা হলো 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে ইলংগেটেড হইতে থাকবে, এবং ফাইনালি একটা সময় যে শেষ হবে। এই শেষ হওয়াটাকে তোমাদের বইয়ে বলতেছে টার্মিনেশন বা সমাপ্তিকরণ। খেয়াল করছো? আচ্ছা, শেষ হওয়ার পরে যখন এটা উল্টাপাল্টা হয়ে গেছে, কিছু জিনিস তো উল্টাপাল্টা হইতে পারে না? তো যদি কোনো কিছু টপিকটা উল্টাপাল্টা হয়ে যায়, সেটাকে তোমাকে কি করতে হবে? চূড়ান্তকরণ করতে হবে, ফাইনালাইজ করতে হবে। কি করতে হবে? চূড়ান্তকরণ করতে হবে। ভাই দেখো, চূড়ান্তকরণ করা এটা আমাদের লাস্ট টপিক। 31 বাজে আমরা 2 মিনিট পড়বো। এই চূড়ান্ত করা জিনিসটা কি ভাইয়া? চূড়ান্ত করা মানে ফাইনালাইজ করা মানে, দেখো ওকে তো ভাইয়া এখান থেকে ভাসতে ভাসতে যাইতে হবে, তাই না? ওকে এই যে মেসেঞ্জার আরএনএ, এটাকে ভাসতে ভাসতে যাইতে হবে না? ভাসতে ভাসতে যাওয়ার সময় এই যে নিউক্লিওপ্লাজমের মধ্যে দিয়ে যাইতেছে, যে এই পানির সাথে মিশে এর মাথা টাথা লেজ টেজকে ফুটা যাইতে পারে না? পারে কিনা? যাইতে পারে। এই জন্য পাঠানোর আগে চূড়ান্তকরণ করার সময় এর মাথায় আমি একটা ক্যাপ পরাবো, এর শেষে আমি একটা লেস পরাবো। এই ক্যাপ পরানোটাকে বলে ক্যাপিং, লেস পরানোটাকে বলে টেইলিং। আর মাঝখানে উল্টাপাল্টা যেটুকু হয়ে গেছে সেটুকু কাইটা বাদ দিব, বাদ দেওয়াটাকে বলে স্প্লাইসিং। কি বলে এটাকে? স্প্লাইসিং। তাহলে একটা হলো প্রথমে লেস পরাবো, তারপরে ক্যাপ পরাবো, তারপরে চূড়ান্তকরণ করবো, বা মানে তারপরে এই কাইটা কুইটা বাদ দেবো, এটাকে বলে স্প্লাইসিং। ঠিক আছে? তো এখানে তোমাদের বইয়ে এই জিনিসটা এখানে বলতেছে। দেখো ভাইয়া ওরা কি করছে, এই যে পরিমার্জন ধাপ 1, তো এখানে কি করছে দেখো, একটা লেস পরাইছে, দেখছো? এই যে লেস, এই লেসটা হচ্ছে অ্যাডিনিনের একটা শিকল, আর ক্যাপ যেটা পরাইছে যে ক্যাপ, এটা গুয়ানিনের একটা শিকল। খেয়াল করছো? আর যে অংশটুকু দরকার নাই, ইন্ট্রোভার্ট অংশ বা ইন্ট্রন, এই ইন্ট্রনগুলোকে কাইটা বাদ দিছে। এই যে প্রত্যেকটার ইন্ট্রনগুলো কাইটা বাদ দিছে, খালি এক্সট্রোভার্ট অঞ্চল এক্সন, এই এক্সনগুলোকে রাইখা দিছে। খেয়াল করছো? বোর্ডের দিকে তাকাও, লাস্ট একবার দেখানো। কি বললাম আমি? এখানে একটা লেস বানাই দিলাম, লেসটা অ্যাডিনিন দিয়ে তৈরি। একটা ক্যাপ বানাই দিলাম, ক্যাপটা গুয়ানিন দিয়ে তৈরি। ঠিক আছে? অ্যাডিনিনের লেস, গুয়ানিনের ক্যাপ, আর মাঝখানে যেটুকু ইন্ট্রোভার্ট অঞ্চল ছিল ওগুলোর নাম কি ছিল? ইন্ট্রন। মুখে বলো নাম কি ছিল? ইন্ট্রন। তো এই ইন্ট্রোভার্ট অঞ্চলগুলোকে বাদ দিলাম, এক্সট্রোভার্ট অঞ্চল এক্সন, এই এক্সনগুলোরে রাখবো। আমার কথাটাকে বুঝতে পারছো? তো এই এক্সনগুলোকে রাখবো, এই ইন্ট্রন এবং এক্সন এগুলাকে দিয়ে আমি এটাকে পাঠাই দিলাম। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? পরে এই যে লেজ আবার কাইটটা পড়ে যাবে আর কি, যখন ট্রান্সলেশন হবে তখন লেজ কাইটটা পড়ে যাবে, ক্যাপও খুললা পড়ে যাবে আর কি, বুঝছো? আর এরাও সবাই বিচ্ছিন্ন হয়ে পরের বারের জন্য আবার ব্যবহৃত হবে। একই কাজ তো বারবার হইতে থাকে, তাই না? তাহলে এইটা ছিল হলো ডিএনএ ট্রান্সক্রিপশন। ডিএনএ ট্রান্সলেশনকে এরকম 3 ভাগে ভাগ করা হয়েছে, জাস্ট একই রকম ধরনের কিছু কথাবার্তাগুলো বলবে। ওইখানে এই কথা শোনো, ওইখানে অ্যারাইভাল সাইট, পেপটাইডাল সাইট, এক্সিট সাইট, APE সাইট নামে 3টা সাইট থাকবে। এই ধরনের কথাবার্তাগুলো তোমরা নেক্সট ভিডিওতে পাওয়া যাবা। তোমরা যারা আমার কাছে মানে যারা এখানে বায়োলজি পড়ো না,
কিছু ভিডিওগুলো তোমরা ওইখানে পেয়ে যাবা, একটু দেখো এই টপিকটা তুমি যদি মনে করো, যেহেতু আমার কাছে এটা শুরু করছো, ওইখানে ভিডিও থেকে তোমরা এই জিনিসটা দেখে নিও আর কি। ঠিক আছে, হোপ তোমাদের যারা ম্যাথ পড়ার জন্য আসছিলা তাদের খুব বেশি বোরিং লাগে নাই। ঠিক আছে, আর ইনশাল্লাহ তোমাদের সাথে ফিউচারে আবারও দেখা।